আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। আজ পবিত্র হজ। মিনা থেকে আরাফাত ময়দানে সমবেত হচ্ছেন হাজিরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হয়ে উঠছে পবিত্র আরাফার ময়দান। সেলাইবিহীন সাদা কাপড় পরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরাফাত ময়দানে অবস্থান করবেন তারা। এবার হজের খুতবা পাঠ করছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ ডক্টর সালেহ বিন হুমায়দ। উপস্থিত প্রায় ২০ লাখ হাজির নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি সরকার। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, এই ধ্বনিতে মুখর হয়ে উঠেছে গোটা আরাফার ময়দান। হজের মূল আনুষ্ঠানিকতায় অংশ নিতে ফজরের পর থেকে আরাফার ময়দানে সমবেত হতে শুরু করেন হাজিরা। এখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন তারা। আরাফায় উপস্থিত হাজিরা জোহর ও আসর নামাজ আদায় করে মুজদালিফায় ফিরবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ আদায় করে খোলা আকাশের নিচে অবস্থান করবেন তারা। এবছর হজ পালনে মক্কায় উপস্থিত হয়েছেন প্রায় ২০ লাখ হাজি। বাংলাদেশ থেকে হজে গেছেন ৮৭,১৫৭ জন। হজের খুতবা পাঠ করছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ ডক্টর সালেহ বিন হুমায়দ। এবার বাংলা সহ মোট ৩৫টি ভাষায় হজের খুতবা শোনার সুযোগ থাকছে। ১০ই জিলহজ শনিবার মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে মিনায় যাবেন হাজিরা। মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করার পর কোরবানিতে অংশ নেবেন তারা। পরে হাজিরা মসজিদুল হারামে গিয়ে কাবা শরীফ ৭ বার তাওয়াফ করে আবার মিনায় অবস্থান করবেন। এভাবে হজের আনুষ্ঠানিকতা শেষ হবে। রাকিব হাসান, আরটিভি। ঈদুল আজহার প্রথম জামাত সকাল 7:30টায় সুপ্রিম কোর্টের সামনে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। আবহাওয়া বেশি খারাপ হলে 8টায় এ জামাত জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হবে। সকালে জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুতি পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সহ ঈদ জামাতের সকল প্রস্তুতি শেষ হয়েছে। একসাথে ৩৫,০০০ মুসল্লি এ জামাতে অংশ নিতে পারবেন। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও বিশিষ্টজন সহ সাধারণ মানুষ এ জামাতে অংশ নেবেন। ঈদগাহ ময়দানে নিরাপত্তার স্বার্থে আগ্নেয়াস্ত্র, চাবির গোছা, ধারালো বস্তু, কাঁচি, ছুরি, দাহ্য বস্তু ও লাইটার সহ ক্ষতিকারক বস্তু না নিয়ে প্রবেশ করতে বলা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনাও সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, নগরবাসী একত্রে কোরবানি দিলে ময়লা অপসারণে সুবিধা হবে। আমাদের ওয়ার্ড অফিসগুলি খোলা আছে, সেখান থেকে তারা সেবা। আমরা আশা করতেছি যে এখানে নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না। তবে যারা মুসল্লিরা আসবেন তাদের প্রতি আমাদের একটি স্বনির্বন্ধ অনুরোধ থাকবে যে আপনারা কোনো রকম এমন কোনো ডিভাইস বা এমন কোনো যন্ত্রপাতি সাথে করে আনবেন না যেটা নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ মনে হতে পারে। আপনারা নির্বিঘ্নে এবং প্রয়োজনে আপনাদের জায়নামাজও আনার দরকার নাই, কোনো পানির বোতল আনার দরকার নাই। আমরা অনুরোধ রাখবো যে তারা সবাই মিলে এক জায়গায় কোরবানি দিতে পারে, সেটা তেমন তাদের জন্যও ভালো, তেমনি আমাদের জন্য ময়লা কালেকশনেও ভালো। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে আজও রাজধানী ছাড়ছেন কর্মজীবী মানুষ। লঞ্চ, ট্রেন, বাস টার্মিনাল সবখানে যাত্রীদের চাপ বেড়েছে। ঈদযাত্রার ষষ্ঠ দিনে ভোর থেকে ঘরে ফেরা মানুষের পদচারণায় মুখর স্টেশন চত্বর। বিভিন্ন গন্তব্যে সকাল থেকে এ পর্যন্ত ছেড়ে গিয়েছে ২০টিরও বেশি ট্রেন। ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রা স্বস্তি হওয়ায় সবার চোখে মুখে স্বস্তির ছাপ। এদিকে বাস কাউন্টারগুলোতেও যাত্রীদের বাড়তি চাপ রয়েছে। বাস ভাড়া বেশি নেওয়ার অভিযোগ যাত্রীদের। কিছু রুটের বাস সংকটে স্ট্যান্ডে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ঘরমুখ মানুষ। এখানে সবগুলো সিন্ডিকেট চলতেছে, গাড়ি একটা একটা করে আসতেছে, আর যাত্রীদেরকে মানে যত টাকা ভাড়া তারা তত টাকা ভাড়া যদি যাত্রী না দেয় তাদেরকে গাড়িতে উঠতে দেয় না। ঈদে গরমুখী মানুষের তো ব্যাপক চাপ, সেজন্য বাড়তি একটা চাপ থাকে স্ট্যান্ডে, এটা তো আছে, এটার কারণে অনেক ভোগান্তি। গাড়ির অনেক সংকট, গাড়ি পাওয়া যাচ্ছে না। 2 ঘন্টা ধরে গাড়ির জন্য ওয়েট করতেছি। মা বাবা আছেন, ভাই বোনেরা আছেন, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন সবাই আছেন, তাদের সাথে ঈদ আনন্দ করতেই যাচ্ছি। সিট পেতে কষ্ট, মানে ভিতরে ঢুকতে আর কি কষ্ট হয়েছে, তাছাড়া কোনো প্রবলেম হয়নি। আমাদের সবার ফ্যামিলি বাড়িতে থাকে, যত বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, আমরা বাড়িতে যেয়ে ঈদ করব। এদিকে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকায় সকাল থেকে টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা নবীনগর
চন্দ্রা চৌরাস্তা ও চন্দ্রা মির্জাপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার জুড়ে থেমে থেমে চলছে যানবাহন। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অভিযোগও রয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের ভিড় ও যানবাহনের চাপ বেড়েছে। টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে ধীরে ধীরে চলছে যানবাহন। সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সৃষ্টি হয়েছে যানবাহনের তীব্র চাপ। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজট ও গাড়ির দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। বুধবার মধ্যরাত থেকে অতিরিক্ত গাড়ির চাপ এবং সেতুতে কয়েক দফা টোল আদায় বন্ধ ও ধীরগতি থাকায় করটিয়া থেকে যমুনা সেতু পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। এদিকে বেলা বাড়ার সাথে সাথে পদ্মা সেতুর টোল প্লাজাতে বাড়ছে যানবাহনের চাপ। দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী অরণ্য গফুর এবং ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ থেকে মহাসড়কের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হামিদুল ইসলাম লিঙ্কন। প্রথমে যাব অরণ্য গফুরের কাছে। অরণ্য, ঈদ যাত্রায় যাত্রীদের কোনো ভোগান্তি আছে কিনা, তারা কি বলছেন? সিনথিয়া, ঈদ যাত্রা যেমন গতানুগতিকভাবে নিয়মিতই একটি উৎসবের একটা আমেজ তৈরি করে, ঠিক তেমনই ভোগান্তিও কিন্তু নিত্য সঙ্গী হয়। তো এবারের ঈদ যাত্রাও কিন্তু এটির ব্যতিক্রমতা বলা যাবে না। তবে ট্রেনের যাত্রীরা যথেষ্ট পরিমাণ স্বাচ্ছন্দ্যেই এবারের ঈদ যাত্রা করতে পারছেন এতক্ষণ পর্যন্ত, এটুকু বলা যায়। বিশেষ করে আপনার কমলাপুর স্টেশন থেকে আজকে ভোর থেকে এ পর্যন্ত 23টি ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এবং সবগুলো ট্রেনই কিন্তু শিডিউল অনুযায়ী যথাসময়ে ছেড়ে গিয়েছে। এবং সিটের পাশাপাশি ছাদে চড়েও কিন্তু যাত্রীরা গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছেন। কোনো রকমের তেমন অতিরিক্ত ঝক্কি ঝামেলা পোহাতে হয়নি। তবে বাসের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে তারা যথেষ্ট পরিমাণ সংকটের মুখোমুখি পড়ছেন। বিশেষ করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রায় সব যাত্রীরই ছিল এবং এটি স্বীকারও করেছেন পরিবহন শ্রমিক কর্মচারীরা। এছাড়া আপনার বেশ কিছু রুটে আমরা দেখেছি যে বাস সংকট রয়েছে, যাত্রীরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন, তারা বাস ঠিকমতো পাচ্ছেন না। আবার পাশাপাশি কিছু কিছু রুটে অতিরিক্ত ভাড়ার পাশাপাশি সিট বা বাসের সেবা মানটা ভালো না, এরকম কিছু আছে। আবার লোকাল বাসগুলোকে আমরা সরাসরি এখন কিন্তু দূরপাল্লার বাস হয়ে যেতেও কিছু কিছু বাসকে আমরা দেখেছি। তো সব মিলিয়ে এই এবারের ঈদে কিন্তু যাত্রী পরিবহন একটি মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, মিশ্র অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছে এবং এর ফলে যাত্রীরা একদিক থেকে যেমন স্বাচ্ছন্দ্য বোধ করছেন, আবার একদিক দিয়ে বেশ কিছুটা ভোগান্তির মধ্যেও পড়ছেন। তবে সব মিলিয়ে আসলে সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তারা চেষ্টা করছেন, সর্বোচ্চ চেষ্টা করছেন যে এবারের ঈদ যাত্রা যাতে নির্বিঘ্ন হয়, তারা সেই চেষ্টা করছেন। কিন্তু বাস যাত্রার ক্ষেত্রে কিন্তু আমরা এটির বাস্তবায়ন যথাযথভাবে দেখতে পাচ্ছি না। তো এই বিষয়ে আরও জানাতে মুন্সিগঞ্জে রয়েছেন আমাদের সহকর্মী হামিদুল, তিনি মুন্সিগঞ্জের এবং মাওয়ার অবস্থাগুলো আমাদেরকে জানাবেন। ধন্যবাদ অরণ্য গফুর আপনাকে। এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণবঙ্গের যে 21 জেলার প্রবেশদ্বার বা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু টোল প্লাজা অংশে। এখানে সকাল থেকেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে যাত্রীবাহী যানবাহনের চাপ, সাথে রয়েছে ব্যক্তিগত যানবাহনও। এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঢাকা মাওয়া মহাসড়ক যেটি রয়েছে সেখানকার প্রায় 8 কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজট এবং ধীরগতি, আর ধীরে ধীরে টোল আদায় করা হচ্ছে। এছাড়া গত 24 ঘন্টায় এই পদ্মা সেতু টোল প্লাজা দিয়ে প্রায় 37,000 যানবাহন চলাচল করেছে এবং টোল আদায় হয়েছে 4 কোটি টাকা। এছাড়া এবং সর্বশেষ যে রাত 12টা থেকে বেলা 11টা পর্যন্ত যে সর্বশেষ তথ্য দিয়েছে আমাদেরকে সেতু কর্তৃপক্ষ, সেখানে যানবাহন চলেছে মোট 17,000 এবং টোল আদায় হয়েছে 2,38,00,000 টাকা। এছাড়া আমরা সকাল থেকে এই সড়কটিতে যানবাহনের দীর্ঘ সারি এবং চাপ দেখছিলাম। এবং এছাড়া এখানে এই সেতু দিয়ে যেই যানবাহনগুলো দক্ষিণবঙ্গে যাচ্ছিল, দক্ষিণবঙ্গে যে 21 জেলার প্রবেশদ্বার খ্যাত আমাদের এই মুন্সিগঞ্জের পদ্মা সেতু এলাকায়, এই পদ্মা সেতু দিয়ে যে যানবাহনগুলো যাচ্ছিল সেখানে আমরা দেখছিলাম যে প্রতিটা যানবাহন 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে টোল দিয়ে বিড়ম্বনা ছাড়াই পার হতে পারছিল। এবং এই গ্রীষ্মের যে তাপদাহ, এই তাপদাহতে সেতু কর্তৃপক্ষ যাত্রী
যাত্রীবাহী গাড়ি সহ বিভিন্ন যে যানবাহনগুলো যাচ্ছিল তাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করেছে এবং সকাল থেকেই এখানে তীব্র যানজটের কারণে আসলে থেমে থেমে টোল আদায় করা হচ্ছিল। আমরা যতটুকু দেখেছি যে প্রায় দীর্ঘ 8 কিলোমিটার রাস্তায় যে যানজট সৃষ্টি হয়েছিল এবং যাত্রীদের সঙ্গে কথা বলেছি, এছাড়া আমরা হাইওয়ে পুলিশের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছিলেন যে রাস্তায় দুর্ঘটনা এড়াতে আপনার 8টি চেকপোস্টের ব্যবস্থা করেছে। এছাড়া আপনার রাস্তায় যেই দুর্ঘটনার প্রবণ ছিল এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে বিগত সময় আমরা দেখেছি, ঈদকে ঘিরে আসলে একটি স্বস্তির বার্তা দিতে পারছি যে এই আজ পর্যন্ত এই ঈদের ছুটিতে কোনো ধরনের হতাহত বা দুর্ঘটনার ঘটনা ঘটেনি। এই ছিল মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ের পদ্মা সেতু টোল প্লাজা থেকে আমার কাছে সর্বশেষ সিনথিয়া। ধন্যবাদ। ঈদযাত্রা অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের আইজিপি বাহরুল আলম। দুপুরে গাজীপুরের চন্দ্রা মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। জেলার পুলিশ হাইওয়ে পুলিশের কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। একই দিনে এত যাত্রী একসাথে নেমেছে, এত গাড়ি, যে আমাদের পক্ষে এই রাস্তার যে ক্যাপাসিটি এর বাইরে চলে গেছে। আজকে কালকেও তো কিছু থাকবে, আজকে সবচেয়ে বেশি প্রেসার, এজন্য সুযোগটা আজকে তারা বেশি নিচ্ছে। আসলে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। হাঁক ডাকে মুখর রাজধানীর প্রতিটি স্থায়ী ও অস্থায়ী হাট। পছন্দের পশু কেনার পরপরই হাসি ফোটে ক্রেতাদের মুখে। আর বৃহস্পতিবারের মধ্যে চাহিদা মতো দামে বিক্রির আশা ব্যাপারীদের। হাটে আইনশৃঙ্খলা, র্যাব, পুলিশের পাশাপাশি সাদা পোশাকে কাজ করছে গোয়েন্দারা। এদিকে হাট জীবাণুমুক্ত রাখতে সুরক্ষা বুথের মাধ্যমে কাজ করে যাচ্ছে ডেটল। শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা দেশ থেকে রাজধানীর বিভিন্ন হাটে এসেছে কুরবানির পশু। তাই জমে উঠতে শুরু করেছে প্রতিটি হাট। শুরু হয়েছে বেচা বিক্রি। যেরকম খরচ ডিমান্ড হয়েছে সেভাবে দাম কয় না, দাম এভারেজ, খুব বেশি না আবার কমও না। ঘুরে ফিরে যাচাই করে ক্রেতারা নিচ্ছেন পছন্দের পশু। অন্যদিকে ঈদের আগে শেষ দুদিনে বিক্রি আরো বাড়ার আশা বিক্রেতাদের। বাজার মোটামুটি খারাপ না, গরু যাবে ঘুরে যাবো, সমস্যা নেই। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ এখন একটু কম আছে। হাটে আইন শৃঙ্খলায় কাজ করছে বিভিন্ন বাহিনীর সদস্যরা। আছে জাল টাকা শনাক্তের মেশিনও। যে হাটগুলো বৈধ এবং আমাদের অধিক্ষেত্রের মধ্যে যে হাটগুলো রয়েছে, আমরা প্রতিটা গরুর হাটে 2টি করে মেশিন আমরা দিয়েছি, যেন ক্রেতা বিক্রেতা জাল টাকা শনাক্তের জন্য আমাদের এখান থেকে ফ্রিতে সেবা নিতে পারেন। ইজারাদাররা বলছে সব নিয়ম মেনে হাট পরিচালনা করছে তারা। হাসিল তো গভর্নমেন্ট রেট যেটা আছে 5%, এটার উপরে নেওয়ার কোনো সুযোগ নাই। মাঠ সংলগ্ন এলাকা তো 2-1টা জায়গায় হয়তো একটু বাইরে গেছে, আমরা সকাল থেকেই সেগুলোকে আমাদের যে এরিয়াটা আছে ওই এরিয়ার ভিতরে আনার চেষ্টা করছি। এদিকে হাটে পশুর বর্জ্য থেকে জীবাণু ছড়ানো রোধে নানা কার্যক্রম চালিয়ে আসছে ডেটল। স্মার্ট হাট করার জন্য আমরা এই ক্যাম্পিংটা মূলত করছি। আমাদের ক্যাম্পিংয়ে আমরা একটা পানির বুথ বসাইছি, যেখানে মানুষ এসে পানি, বিশুদ্ধ খাবার পানি খেতে পারবে। এরপরে আমাদের এখানে যেসব ক্রেতা বিক্রেতা আছে সবাই এসে হাত পা ভালো করে পরিষ্কার করে নিতে পারবে। সুরক্ষিত কুরবানির হাট বাস্তবায়নে ডেটলের এ উদ্যোগে সহযোগী হিসেবে কাজ করছে আরটিভি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে রহমতগঞ্জ পশুরহাট ও গাইবান্ধা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিবুর রহমান ও ফেরদৌস জুয়েল। শুরুতেই যাব শাকিবুর রহমানের কাছে। শাকিব, ঈদের তো আর মাত্র 2 দিন বাকি, শেষ মুহূর্তের বেচা কেনা কেমন চিত্র দেখছেন? সিনথি, আসলে শেষ মুহূর্তে বেচাকেনায় জমে উঠেছে রাজধানীর প্রতিটি হাট। যদিও ক্ষণে ক্ষণে বৃষ্টির কারণে কিন্তু মানুষের আনাগোনা কিছুটা কমে যাচ্ছে। বৃষ্টি যখনই থেমে যাচ্ছে তখনই ক্রেতারা হাটে আসছেন এবং তাদের পছন্দের যে পশু রয়েছে সেই পছন্দের পশুগুলো তারা কিনে নিয়ে যাচ্ছেন এবং সেখানে দাম নিয়ে কিন্তু ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকে বলছেন যে আসলে গেলবারের যে দাম তার মতোই রয়েছে, কেউ বলছেন যে কিছুটা দাম কম রয়েছে। এইরকম মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। আবার ব্যবসায়ী কিন্তু বলছেন যে বড় গরু কেনার মতো ক্রেতা বাজারে নেই এবং সেক্ষেত্রে তারা কিছুটা
যে তাদের এই বড় গরুগুলো বিক্রি হবে কিনা সেগুলো নিয়ে তারা শঙ্কা প্রকাশ করছেন। তবে ছোট এবং মাঝারি সাইজের গরুগুলো কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। আমরা একটু কথা বলবো, ছোট্ট করে একটু বলবেন সার্বিক ব্যবস্থাপনা এখন পর্যন্ত কেমন আছে, গরুর কি কোনো সংকট হবে কিনা? গরু সংকট একটু, গরু আগের তুলনায় অনেক কম, কিন্তু আমাদের সার্বিক অবস্থা দেখেন, আমি যেটা বলছিলাম একটু আগে, পানি কমে যাচ্ছে, আমাদের মাঠে পানি থাকবে না, আগের থেকে গরুর সংখ্যা একটু কম আছে। গরু কি প্রতিনিয়তই আসবে? যদি ক্রেতারা এসে ফেরত যাবে না তো? আমাদের গরু এখনো অল্প অল্প আসতেছে, ক্রেতার সংখ্যা বাড়তেছে, গরু আসতেছে। ধন্যবাদ। আসলে যেমনটি শুনছিলেন যে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু কোনো হাটে এসে তারা গরু না পেয়ে ফিরে যাবেন না, এমনটি বলছেন যারা বিশেষ করে হাটগুলো পরিচালনা করছেন। তো সব মিলিয়ে বলা চলে যে যত বেলা বাড়বে, যেহেতু আগামীকালকের পরের দিন ঈদ, আজ বিকেল সন্ধ্যা এই সময়টা কিন্তু পুরো হাটগুলো আরও জমে উঠবে, বেচা বিক্রি বেড়ে যাবে, এটি তারা আশা করছেন। এবং বড় গরুর বিক্রেতারা আশা করছে যে তাদের গরুগুলো বিক্রি করে তারা হাসি মুখে বাড়িতে যেতে পারবে। তো এই ছিল আমার কাছে রাজধানী থেকে হাট আরেক সহকর্মী রয়েছে গাইবান্ধায়। জুয়েল, জানাবেন গাইবান্ধার হাটের পরিস্থিতি। সাকিবুর রহমান, ধন্যবাদ। আমি গাইবান্ধা পৌরসভার মহিষবাতান ঐতিহ্যবাহী যে মহিষবাতান হাটটি রয়েছে এই হাটে রয়েছি। এই হাটটি মূলত ঈদের 2 দিন আগেই সাধারণত বসে। বিশেষ করে এই জেলা শহরের বাইরে যে হাটগুলো আছে সেই হাটগুলো কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, শুধুমাত্র বাকি রয়েছে এই যে শহরের হাট। এই শহরের হাট আজ এবং কাল এই 2 দিন চলবে। এখানে গরু প্রচুর পরিমাণে গরু উঠেছে, কিন্তু ক্রেতা এখনও আসা শুরু হয়নি। অনেকে গরু নিয়ে হতাশায় রয়েছেন যে তারা কাঙ্ক্ষিত মূল্য পাবেন কি না। এই অবস্থায় কিছুক্ষণ আগে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে হাটের যে একটা স্বাভাবিক পরিস্থিতি থাকার কথা সেই পরিস্থিতি কিন্তু নেই। যে কারণে মানুষ ক্রেতাও আসতেছে না, ক্রেতা আসতে বিলম্ব হচ্ছে। এবং শুধুমাত্র হাটে এই মুহূর্তে রয়েছে যারা বিক্রেতা, যারা গরু নিয়ে এসেছেন, বিভিন্ন খামারি এবং বিভিন্ন কৃষকরা যারা গরু পালন করেছেন কোরবানি ঈদের জন্য, তারা হাটে রয়েছেন। এই একটু আগেই আমাকে এখানে হাটে নিরাপত্তা দিয়েছেন যে এখানে হাটের নিরাপত্তায় কোনো অসুবিধা নেই। এবং এখানে যে টোল আদায়ের ব্যাপারে যে এর আগে যে নানা ধরনের অভিযোগ ছিল যে গরু বেশি নেওয়া হতো, কিন্তু এবারে সেটা টোল আদায়টা স্বাভাবিক কার্যক্রমের মধ্যে নিয়ে আসা হয়েছে। আপনাদের দুজনকে ধন্যবাদ। বর্তমান প্রেক্ষাপটে কারো পকেটে দুর্নীতির টাকা না থাকায় মানুষ বড় গরু কম কিনছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, তবে যারা সৎ উপায়ে বেশি অর্থ উপার্জন করতে পারেন সংখ্যায় কম হলেও তারা বড় গরু কিনছেন। সকালে গাবতলী পশুর হাট পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি ঠিকঠাক আছে জানিয়ে উপদেষ্টা বলেন, আশা করা যাচ্ছে ঈদের পুরো সময়টাই আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে। আগে হলো দুর্নীতির টাকা ভরা ছিল পকেটে, এখন তো দুর্নীতির টাকা নাই, এখন এই জন্য বড় গরু কিনতে পারতেছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি আমি বলবো মাশাআল্লাহ খুব ভালো আছে, এটা যেন কন্টিনিউ করো, এই জন্য আপনাদের সবাই সহযোগিতা দরকার। জুলাই আগস্টের মামলায় মানুষজনকে ফাঁসিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। কোনো কোনো ক্ষেত্রে মামলা বাণিজ্যে পুলিশেরও সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। টাকা দিয়েও রেহাই পাচ্ছেন না ভুক্তভোগীরা। পুলিশ বলছে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ এলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এলিনা খান বলেন, মামলা বাণিজ্যে পুলিশের সম্পৃক্ততা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জুলাই আগস্ট মামলা বাণিজ্য নিয়ে দীপন দেওয়ানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। মোস্তাক আহমেদ সাচ্চু এলিফ্যান্ট রোডের একটি ফার্নিচারের দোকানের ডিজাইনার। নিউ মার্কেট থানায় দায়ের হওয়া জুলাই আগস্টের মামলায় অজ্ঞাত আসামি দেখিয়ে গ্রেফতার করে পুলিশ। ছেড়ে দেওয়ার আশ্বাসে পুলিশকে 1 লাখ টাকাও দেন মোস্তাকের বোন। 2 ঘন্টা যখন পয়সা রাখছে তখন এসআই যায় বলছে আমাকে যে ওসির তো একটা অ্যামাউন্ট দিতে হবে, দিলে আপনারা ছেড়ে দেবে। আর আপনি যে নিরীহ মানুষ বা নিরপরাধ, আপনি যে আওয়ামী লীগ করেন এটা তো বুঝছি। তখন 5 লাখ টাকা চাইছি, তখন বলছে যে 5 লাখ টাকা স্যার আমরা গরিব মানুষ কোত্থেকে দিব এত টাকা, সেই না এটা তো মানবে না। পরে বললো 3 লাখ। পরে বলছে যে আমার বাইকে যদি ছাড়তে পারেন টাকা দিব স্যার, এখন 1 লাখ টাকা নেন।
মোস্তাকের ব্যাপারে কিছু জানেন না খোদ মামলার বাদী হাবিবুর রহমানও। তাকে ধরে তাকে অজ্ঞাত নামায় ঢুকাই দেয় আমলিক এটাই স্বাভাবিক। কারণ এখন তো আমি হয়তো চেহারা দেখলে হয়তো চিনতেও পারি, এখন তো আমি যেহেতু তাকে দেখিনি তখন আমি শিওর বলতে পারছি না। আর আপনি তো এমনি মামলা যেটা করছেন লিখিত ভাবে যাদের নাম আছে তাদেরটা আপনি মোটামুটি জেনেই নাম বসাইছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এলিনা খান বলেন, জুলাই আগস্টে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত নয় এমন অনেক নিরীহ মানুষকে হয়রানি করছে পুলিশ। বিচারের ক্ষেত্রে যখন শেখ হাসিনা বা আদার্স কোনো বড় এই ধরনের আওয়ামী লীগের নেতার সাথে নাম জুড়ে দেয় তখন সেক্ষেত্রে কিন্তু বেল পাওয়াটা কিন্তু তাদের জন্য খুব কঠিন হয়ে যায়। অজ্ঞাত বলে অনেক লোকের সাথে তাদেরকে নিয়ে এসে তাদেরকে জেলে ঢুকায়, টাকার বিনিময়ে তাদেরকে ছাড়াতে হচ্ছে, তারা হয়রানির শিকার হচ্ছে। এটা আমাদের কাছে অনেক রিপোর্ট আসছে। পুলিশের কোনো চেঞ্জ হয়নি, তাদের যে মানসিক যে বিষয়টা সেটা একই রকম আছে। বাণিজ্য ক্ষেত্রে তাদের মানসিকতা চেঞ্জ হয়নি। তবে এমন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ডিএমপির উপকমিশনার তালিবুর রহমান। মামলা বাণিজ্যে কোনো অবকাশ নাই, যেহেতু এসব মামলা খুব সূক্ষ্মভাবে পর্যালোচনা করে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হয়ে থাকে এবং মামলা তদন্তের বিভিন্ন পর্যায়ে মামলা তদারকি কর্মকর্তারাও এসব বিষয়ে নজর রাখেন। অতএব এইসব ক্ষেত্রে কোনো রকমের অন্যায় অনিয়মের কোনো সুযোগ নেই। জুলাই আগস্টের মামলা নেয়ার ক্ষেত্রে আরও যাচাই বাছাই করতে হবে বলেও মনে করেন এই পুলিশ কর্মকর্তা। দীপন দেওয়ান, RTV, ঢাকা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও তাদের কন্যা জাইমা রহমানের নামে সামাজিক মাধ্যমে ফেক আইডি খুলে একটি চক্র নানা ধরনের বিভ্রান্তমূলক তথ্য প্রচার করছে এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, এআই ব্যবহার করে ভিডিও তৈরি করেও তারা অপপ্রচার করছে। বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। ফেক আইডিগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান রিজভী। ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে শুভেচ্ছা জানান বিএনপির এই নেতা। জনাব তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও তাঁদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে ফেক ও মিথ্যা ফেসবুক অ্যাকাউন্ট খুলে অসত্য বানোয়াট মন্তব্য পোস্ট করছে। এ কাজ দুষ্ট চক্রের উদ্দেশ্য প্রণোদিত। এসব অপপ্রচারের লক্ষ্য হচ্ছে জনমনে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা। যারা এ ধরনের জালিয়াতির কাজে যুক্ত রয়েছে তারা সুদূর প্রসারী কোনো চক্রান্তের নীল নকশা বাস্তবায়ন করছে বলে আমরা মনে করি। এদিকে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। পরিবারের সঙ্গে 1 মাস ব্যস্ত সময় কাটিয়ে লন্ডনে স্বামী ও কন্যার সঙ্গে ঈদুল আজহা উদযাপনের লক্ষ্যে ঢাকা ছাড়েন তিনি। বেলা 11টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন। এর আগে সকালে পরিবারের সদস্যদের কাছে বিদায় নিয়ে গুলশানের নিজ বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন ডাক্তার জুবাইদা। গত 6 মে থেকে ঢাকায় অবস্থানকালে বিভিন্ন ঘরোয়া ও পারিবারিক আয়োজনে সময় কাটালেও রাজনৈতিকভাবে বরাবরের মতো নীরব ছিলেন তিনি। দীর্ঘ 17 বছর পর শাশুড়ি খালেদা জিয়ার সাথে দেশে ফেরেন জুবাইদা রহমান। জর্ডান সফরের সাফল্য নিয়ে আজ দেশে ফিরছে বাংলাদেশ নারী ফুটবল দল। বৃহস্পতিবার বেলা 3:30টায় দেশে পা রাখার কথা পিটার বাটলারের দলের। গত 26 মে 3 জাতির টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছাড়ে আফাইদা ঋতুপর্ণারা। সেখানে নিজেদের প্রথম ম্যাচে র্যাঙ্কিংয়ে 39 ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার সাথে 0-0 ড্র করে মেয়েরা। এরপর দ্বিতীয় ম্যাচেও সাফল্য ধরে রাখে লাল সবুজরা, যেখানে 59 ধাপ উপরে থাকা স্বাগতিক জর্ডানের বিপক্ষেও অপরাজিত থাকে আফিয়েদার দল। ম্যাচে দুবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত 2-2 গোলে ড্র করে সফর শেষ করে বাটলারের শিষ্যরা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।